আচ্ছা, তাহলে আমরা কেপিকেসির ম্যাথ আজকে শেষ করে ফেলবো। ওকে, কেপিকেসির ম্যাথ শেষ, চ্যাপ্টার একটা বড় কিন্তু শেষ হয়ে গেছে। আর আমি তোদের সিলেবাস দেখলাম যে 4 নাম্বার চ্যাপ্টার থেকে কি কি দিছে, রাসায়নিক দর্পণ থেকে। ওই সিলেবাস অনুযায়ী যদি আমি আসলে পড়ানো শুরু করতাম, আমি 3 ক্লাসে ফুল চ্যাপ্টার শেষ করে দিতে পারতাম। হুম, কারণ বেশি কিছু দেয় নাই। কেপিকেসি দিছে, তারপর হচ্ছে যে কেপিকেসি অলরেডি আমি সিলেবাস থেকে বাড়তি পড়াচ্ছি এখন, এখন যে অঙ্কগুলো করাচ্ছি বা করাবো। তারপর হচ্ছে যে ইয়াতে আর পিএস দিছে জাস্ট, সৃজনশীল আসার মতন আছে এই দুইটা। হ্যাঁ, যেহেতু টপিক দিছে কম, তার মানে গ্রিন কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে, বুঝছ নাই? কারণ এখানে টপিক অনেক কমাই দিছে চ্যাপ্টার থেকে, তার মানে গ্রিন কেমিস্ট্রি থেকেও প্রশ্ন আসবে। তাহলে বরকীয় সূত্রটা বিবৃতি করো, তো এটা বিবৃতি করার তো কিছু না, এটা লিখে দিবি মুখস্থ। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়া হার বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক, মনে আছে? সক্রিয় ভরের সমানুপাতিক বরকীয় সূত্রটা কি ছিল, এটা আমি অলরেডি পড়ায় আসছি। তারপর হচ্ছে 30°C তাপমাত্রায় এবং 31.5 অ্যাটমসফিয়ার বায়ুচাপে এত% PCl5 বিয়োজিত হয়, উক্ত বিয়োজনে কেপির মান নির্ণয় করে। এটাকে আমার করে দেওয়ার কোনো দরকার আছে? সেম প্রশ্ন না? সেম প্রশ্ন। হ্যাঁ, শুধু একটা প্রশ্ন অ্যাড করছে, বরকীয় সূত্রটা বিবৃতি কর, শেষ। তাই তাও আবার একটু প্রথম অঙ্কটা একটু রিভাইজ দিয়ে দিলে ব্রেন চালু হয়। হুম, তাহলে PCl5 বিয়োজিত হয় PCl3 আর ক্লোরিন উৎপন্ন করে, এটা তো আমরা জানি Cl2 উৎপন্ন করে। তো কিছু যেহেতু প্রশ্নে বলে দেওয়া নেই, তাহলে আমরা বিক্রিয়ককে 1 মোল ধরে নিই আর উৎপাদকে 0 মোল ধরে নিই, কিছু বলে দেওয়া নেই। তাহলে ধরে নিলাম 1 - x। তাহলে দেখ, 1 মোল থেকে 1 মোলই উৎপন্ন হচ্ছে দুইটা, ঠিক না? 1 মোল PCl5 থেকে 1 মোল PCl3 আর 1 মোল ক্লোরিন উৎপন্ন হচ্ছে, তাই না? 1 মোল, তাহলে ধরে নিলাম x মোল বিয়োজিত হয়েছে PCl5 থেকে। তো x মোল বিয়োজিত হয়ে গেলে x মোল থেকে x মোলই উৎপন্ন হবে PCl3, আবার x মোলই ক্লোরিন উৎপন্ন হবে, ঠিক না? তাহলে এটা, এখন আমরা জানি যে কি সাম্য অবস্থায় ওদের অ্যাকচুয়াল মোল সংখ্যা কত, এটা এটা বের করে ফেলতে পারলে কেপিকেসি শেষ অঙ্ক, এরপরটা আমরা পারি, তাই না? তো এটা বের করার জন্য আমাদেরকে কোনো ক্লু দিছে কিনা দেখি। এই যে বলে দিছে 15.6% PCl5 বিয়োজিত হয়। তো বিয়োজিত হয়ে গেলে ওখান থেকে মানে আছে কত, 1 মোল না? ছিল কত, 1 মোল। তো ওই যে বলছিলাম 1 × 15.6 ডিভাইড বাই 100, এটা যতটুকু আসছে, মানে 1 মোলের এত% বিয়োজিত হয়ে গেছে। তাহলে ওই মানটা হচ্ছে কি, x এর মান। তাহলে 1 - x হবে, তাই না? যদি PCl5 2 মোল হতো, তাহলে এটা কিন্তু 2 হইতো। 2 মোলের এত% বিয়োজিত হয়ে যাচ্ছে, এগুলো তো করে আসছো, অনেকগুলা করাইছে, অনেকগুলা। তো এখান থেকে x এর মানটা বেরিয়ে যাবে। আর সরাসরি সূত্র যদি ইউজ করতে পারো তাহলে কর, বিয়োজন মাত্রা সমান আমরা কি জানি, বিয়োজিত মূল সংখ্যা ডিভাইড বাই আদি মূল সংখ্যা। আমাদের লাগবে কি, বিয়োজিত মূল সংখ্যা না, মানে কতটুকু বিয়োজিত হয়েছে x এর মান। বিয়োজিত মাত্রা তো দিয়ে দিছে 15.6%। তো এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলবো। 15.6% কে আমরা 100 দিয়ে ভাগ করলে এটা আসে। হুম, আর এখানে 1 আদি মূল সংখ্যা কত ছিল, 1 না? 1 না? এই যে 1, 1 তো লিখতে হয় না, না লিখলে আমার ধরে নিতে হয় 1, ঠিক না? তাহলে x এর মান চলে আসছে, x এর মান চলে আসার পর এবার kp এর মান বের করো। x এর মান চলে আসছে মানে সাম্যাবস্থা ওদের সবার মূল সংখ্যা পেয়ে গেছো। তো সবার মূল সংখ্যা পেয়ে গেলে এবার n টোটাল বের করে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, মোট চাপ তো দিয়ে দিছে 31.5 অ্যাটমোস্ফিয়ার, পারবি না? এরপর বের করছে ট্যালেন্ট, কেন বের করছে, ওই এককটা দেওয়ার জন্য। হুম, দেখতে আবার সে এই বিক্রিয়াটা তোর থেকে চেনা চেনা লাগতেছে কিনা। আমি বলছি না, এই বিক্রিয়াটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, হাইড্রোজেন। আর এই বিক্রিয়ার কিন্তু কেপির মান যা হয় কেসির মানও তা হয়। কারণ কেন, কারণ উৎপাদন, ভেরি গুড, উৎপাদন মূল সংখ্যা আর বিক্রিয়কের মূল সংখ্যা সমান। তবে এই অঙ্কটা অনেক ইন্টারেস্টিং। যদি এই টাইপের কঠিন অঙ্ক কখনোই বোর্ডে আসবে না। কঠিন অঙ্ক বলতে কি জানোস, কঠিন অঙ্ক না, কঠিন একটু ম্যাচ আছে জাস্ট, এই টাইপের অঙ্ক বোর্ডে আসবে না। কিন্তু সব টাইপের অঙ্কই তোকে কেপে গেছে করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যাদের যে টাইপের অঙ্কই আসুক পারস। মোট কথা হচ্ছে বেসিক ঠিক থাকতে হবে। বেসিক ঠিক থাকলে ঘুরাই ফিরে তুই করে দিয়ে আসতে পারবি। যেমন দেখবি এটা যে বেসিক দিয়ে করা যায়, মানে খুব ইজি। বলতেছে কি 25 মোল হাইড্রোজেন আর 18 মোল আয়োডিন এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে সাম্যাবস্থায় এত মোল হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যায়।
ওই তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন মাত্রা কত? এখানে হচ্ছে প্যাঁচ। হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন মাত্রা কত? এখন আমারে বলতো কমন সেন্স থেকে, বিয়োজন হয় কে, বিক্রিয়ক নাকি উৎপাদ? বিয়োজিত হয় কে, বিক্রিয়ক না? তাহলে হাইড্রোজেন আয়োডাইডটাও তার মানে এখানে নিশ্চয়ই বিক্রিয়ক হিসেবে কাজ করবে। বিক্রিয়ক হিসেবে কাজ করবে, ঠিক আছে, কিন্তু তোমার ক্লু দিছে কি? প্রথম ক্লুটা কি দিছে? 25 মোল হাইড্রোজেন আর 18 মোল আয়োডিন মিলে উত্তপ্ত করলে হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যায়। এটা প্রথম লাইনে ক্লু কি বলতেছে? প্রথম লাইনে ক্লু বলতেছে বিক্রিয়ক হিসেবে ইউজ হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন না, আর সাম্যাবস্থায় পাওয়া যাচ্ছে, এটা না বলতেছে না বিক্রিয়া করলে? তাহলে প্রথম তারিখ পর্যন্ত ওরা যা দিছে এটা ইউজ করি আমরা। ওকে, 25 মোল, এই যে ওরাই বলেছে শুরুতে 25 মোল 18 মোল, এটা শূন্য মোল, কারণ কিছু বলা নেই। হ্যাঁ, তো ধরে নিলাম 25 মাইনাস এক্স 18 মাইনাস এক্স। দেখ, 1 মোল থেকে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যাচ্ছে না 1 মোল হাইড্রোজেন থেকে, তাহলে x মোল থেকে 2x পরিমাণ পাওয়া যাবে, 2x পরিমাণ। এখন x এর মানটা বের করতে হবে। কেমনে বের করবো? কারণ আমাদেরকে প্রশ্ন মতো বলে দিচ্ছে সাম্যাবস্থায় 30 মোল হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যায়, তার মানে 2x সমান 30, তার মানে x সমান 15। আর x সমান যদি 15 হয়, এবার সবার সাম্যাবস্থা ওদের মোল সংখ্যা পেয়ে যাবে না? তো সাম্যাবস্থা মোল সংখ্যা গেলে এবার কেসির মান বের করে ফেলতে পারবে না? কেসি মান বের করে ফেলো 30। এখন গেছে কতটা বুঝতে হবে, তোমাকে বলছে তাপমাত্রা হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন মাত্রা কত। এখন তুই তো মাথা ঘুরে গেছে, তোর তো মাথা ঘুরেছে। এখানে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হইলে কখন? হাইড্রোজেন আর আয়োডিন মিলে না হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে, তাই না? এখানে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়নি, হয়েছে? তার মানে তোমাকে জিজ্ঞাসা করছে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজন মাত্রা কত। এখন তুমি একটা কথা চিন্তা করো তো, হাইড্রোজেন থেকে হাইড্রোজেন আর আয়োডিন মিলে যেমন হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে, ঠিক সেম ভাবে হাইড্রোজেন আয়োডাইডটা বিয়োজিত হয়ে আবার হাইড্রোজেন আয়োডিন তৈরি করতেছে না? কারণ এটা উভয়মুখী বিক্রিয়া না? আর কেপিকেসি উভয়মুখী বিক্রিয়ার জন্য হয় না? তার মানে তোমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে এবার? পশ্চাৎমুখী বিক্রিয়া নিয়ে কাজ করতে হবে। তোমার কাজ করতে হবে পশ্চাৎমুখী বিক্রিয়া নিয়ে। তার মানে এখন তুমি আরো প্রশ্ন করতে পারো, তাহলে হুদাই প্রথম কেসের জন্য কেসি বের করছে কেন? শুরু থেকে একটু হাইড্রোজেন আয়োডাইড থেকে বলতাম। হ্যাঁ, এ দেখ, তোমাকে ক্লু যেটা দিছে যে 2 হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আর আয়োডিন তৈরি করতেছে, ঠিক আছে? হাইড্রোজেন আর আয়োডিন তৈরি করতেছে। তুমি কি লিখতে পারবা এটা 25 মোল, এটা 18 মোল? তোমার কি এই কথা বলছে? তোমারে বলছে যে 25 মোল হাইড্রোজেন আর 18 মোল আয়োডিন মিলে এটা তৈরি করতেছে। তোমার কি এটা বলছে যে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে এটা 25 মোল আর এটা 18 মোল তৈরি করতেছে? এটা বলছে? বলেনি। তাহলে প্রথম কেসের জন্য তুমি কেসিটা কেন বের করছো এটা একটু পরে বুঝবা। হুম, এবার হচ্ছে যে যেহেতু হাইড্রোজেন আয়োডাইড বিয়োজন মাত্রা হিসাব করতে বলছে, তার মানে আমাদের এবার বিক্রিয়ার এদিক থেকে হিসাব করতে হবে, তাই না? এবার তার মানে পশ্চাৎমুখী বিক্রিয়া নিয়ে কাজ করতে হবে। পশ্চাৎমুখী বিক্রিয়াতে হাইড্রোজেন আয়োডাইডটা বিক্রিয়ক হিসেবে কাজ করে না? তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া নিয়ে কাজ করলে বিক্রিয়াটা এভাবে লেখা যায় না? তো সেম ভাবে এটাও ধরে নিব, শুরুতে এটা যেহেতু কিছু বলা নেই, পশ্চাৎমুখী বিক্রিয়া নিতে কোনো ক্লুই দেয় নাই, দিছে? শুরুতে ধরে নিব এটা 1 মোল বিক্রিয়ক যেহেতু, আর এগুলো 0 0। মনে আছে কালকে বলছিলাম, কিন্তু কারেকশন করে দিছিলাম, এখানে 2 থাকলেও কিন্তু এটা আমরা 1 ধরে নিব। 1 1 0, তাহলে ধরে নিলাম 1 মাইনাস এক্স, তাহলে এখানে দেখ 2 মোল থেকে 1 মোল তৈরি হয়, তাহলে x মোল থেকে x/2 তৈরি হবে। এইটাও ঠিক সেম ভাবে x/2 তৈরি হবে, তাই না? এখন কথা হচ্ছে যে এই x এর মানটাই তো বিয়োজন মাত্রা, তাই না? কতটুক বিয়োজিত হচ্ছে, বিয়োজন মাত্রা না, যদিও পার্সেন্টেজ হিসাব করলে তখন বিয়োজন মাত্রা হবে আর কি, বাট কতটুক বিয়োজিত হচ্ছে এখান থেকে তো বিয়োজন মাত্রাটা ইজিলি হিসাব করে ফেলতে পারবো, তাই না? মানে x এর মানটা লাগবে। এবার x এর মানটা বের করার এখন একটাই নিয়ম, কেসির মান থেকে। কেসি সমান যদি আমরা লিখে ফেলি তাহলে হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু তুমি যে প্রথম কেসে কেসিটা বের করছো, এটা তো এই বিক্রিয়ার কেসি। এখন বিক্রিয়াটা উল্টে গেছে না? একটা সূত্র পড়েছিলাম না, সম্মুখমুখী বিক্রিয়ার কেসি আর পশ্চাৎমুখী বিক্রিয়ার কেসি সম্পর্ক, কেসি স্টার সমান 1/কেসি। পশ্চাৎমুখী বিক্রিয়ার কেসি সমান হচ্ছে যে 1/, সম্মুখমুখী বিক্রিয়ার কেসি। তাহলে এখান থেকে কেসির মান পাই গেছো 1/30 এই বিক্রিয়ার। তো 1/30 যদি পেয়ে যায়, এবার এক্স এর মান বের করা কোনো ব্যাপার? এই যে এবার সূত্র বসাই দাও। এবার কিন্তু উৎপাদ হিসেবে ওরা ইউজ হবে, এটা তো জানোস, বিক্রিয়ক হিসেবে ও ইউজ হবে, স্কয়ার হবে। এই অঙ্ক করে করে এক্স এর মান পেয়ে যাবা। এক্স এর মান দুইটা আসবে, মাইনাস মান তো কখনো গ্রহণযোগ্য না। তো এক্স এর মান যেহেতু পেয়ে গেছো, এখন এক্স এর বিয়োজন মাত্রা, আলফার সূত্র কি জানি? আলফার সূত্র হচ্ছে যে
বিয়োজিত মোল সংখ্যা ডিভাইড বাই আদি মোল সংখ্যা ইন্টু 100%, তাই না? তাহলে বিয়োজিত মোল সংখ্যা x এর মানটা বসাই দিবা, আর আদি মোল সংখ্যা কিন্তু 1 বসাবি, 2 না, 2 না কিন্তু, কারণ শুরুতে আমরাই তো ধরে নিয়েছি এটা 1, তাই না? এই যে, তাহলে 1ই বসাইতে হবে। 1 বসাই, তারপর হচ্ছে 100% দিয়ে গুণ করে দিলে আলফার মান চলে আসছে, বিয়োজন মাত্রা শেষ। অঙ্কটা বুঝছিস কিনা বল? মোট কথা বেসিক ঠিক থাকলে করে দিয়ে আসতে পারবি। তারপর হচ্ছে এটা কি অঙ্ক? এটা কি বলতেছে? এটা বলতেছে যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাম্য ধ্রুবক কেপির মান ওরাই দিয়ে দিছে, বলে বিক্রিয়াটি বিয়োজন মাত্রা নির্ণয় করো যখন সাম্য মিশ্রণের মোট চাপ এত। বিক্রিয়াটা ওরা দিয়ে দিছে। সবগুলা কেপি কেসির অঙ্ক সেম না? তুমি প্রথমে বিক্রিয়াটা লিখবা, শুরুতে কত ছিল এটা লিখবা। তো যদি কোনো ক্লু দেওয়া না থাকে তাহলে ধরে নিলাম x মোল বিয়োজিত হয়েছে, তা x মোল বিয়োজিত হলে এখান থেকে কটুক তৈরি হয়েছে, এখান x থেকে এটা কটুক তৈরি হয়েছে, এটা কটুক তৈরি হয়েছে, হিসেব করে বলবো 1 মোল থেকে 1 মোল তৈরি হয়, তাহলে x থেকে x মোল তৈরি হবে, ঠিক না? x তৈরি হয়েছে, তাহলে যেহেতু কেপির অঙ্ক, তো কেপির অঙ্ক তো আমরা স্টেপ ওয়াইজ আগাইতে থাকবো, এরপর n টোটাল বের করতে হয়, তাই না? n টোটাল বের করে তারপর ওদের সবার আংশিক চাপ আলাদা আলাদা বের করতে হয়। আলাদা আলাদা বের করে মূল ভগ্নাংশ এখন লাগবে না, যেহেতু x এর মানে আমরা জানি না, ঠিক আছে? জাস্ট মূল ভগ্নাংশের একটা সমীকরণ দাঁড় করে রাখবো, সবগুলো আংশিক চাপের একটা সমীকরণ দাঁড় করে রাখবো, দেখছো সবগুলো x দিয়ে একটা সমীকরণ দাঁড় করে রাখছি। হ্যাঁ, দাঁড় করে রাখি, এবার ওই সমীকরণের মানগুলো বসাই দিব, ঠিক আছে, সেম ভাবে। আর কেভিন মান তো তোমাকে দিয়ে দিছে, এবার জাস্ট এবার ইয়াটা সলভ করো, ইকুয়েশনটা সলভ করো, x এর মান বের করা আর কি। x এর মান এটা আসবে, এটা চলে আসছে মানে কি, এবার বিয়োজন মাত্রা সূত্র বসাই দিবা, আলফা সমান বিয়োজিত মূল সংখ্যা ডিভাইড বাই আদি মূল সংখ্যা ইনটু 100%। শেষ। বুঝে গেছি? কেপি কেসির অঙ্ক আমিও আমার আমলে এতগুলা করিনি, ঠিক আছে? এগুলো এখন এই অ্যাড করছে আরো নতুন নতুন। এখন কথা হচ্ছে যে আমিও এতগুলা অঙ্ক করিনি কেপি কেসি, তোরা যতগুলো করাই দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এর বাইরে তো তার মানে আসার কোনো পসিবিলিটি নেই। হুম, আর টেস্ট পেপার সলভ করতে হবে, কারণ টেস্ট পেপারের উদ্দীপকটা আমরা মাঝে মাঝে ধরতে পারি না কি চাচ্ছে উদ্দীপক, কিন্তু এর এর বাইরে কোনো বিক্রিয়া আসবে না, ঘুরে ফিরে সেম বিক্রিয়া, ওই যে N2O4 বিয়োজিত আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করতেছে, সেম বিক্রিয়া। হ্যাঁ, তবে এটা একটু ট্রিক আছে, যেহেতু বুয়েটের প্রশ্ন। হ্যাঁ, বলতেছে কি, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে এত পার্সেন্ট N2O5 পার্সেন্টেজ যেহেতু দিয়ে দিচ্ছে, তাহলে আরো সহজ, x এর মান তো আমরা বের করতে পারবো, ঠিক না? ওই তাপমাত্রায় ও 0.5 অ্যাটমসফিয়ার পাবে চাপে N2O5 এর বিয়োজন মাত্রা কত, তার মানে ওভারঅল অ্যাকচুয়ালি কি চাইছে, বলতেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2O4 এর বিয়োজন মাত্রা হচ্ছে 18.5%। তো সরি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে হিসাব আসতেছে না, আসবে চাপ, বলতেছে 1 অ্যাটমসফিয়ার চাপে N2O4 এর বিয়োজন মাত্রা হচ্ছে যে 18.5। এখন চাপটা যদি অর্ধেক করে ফেলা হয়, 1 মানে 0.5 করে ফেলা হয়, তাহলে N2O4 এর বিয়োজন মাত্রা কত হবে? হুম, প্রথম কথা হচ্ছে চাপের পরিবর্তন করা হলে কেপি আর কেসির ভ্যালু মান চেঞ্জ হয় না, ঠিক আছে? তার মানে কি, 1 অ্যাটমসফিয়ার চাপে যে বিয়োজন মাত্রা, এটা কি 0.5 অ্যাটমসফিয়ার চাপেও বিয়োজন মাত্রা হবে? এটা না, তোমাকে বলছে কেপি গ্যাসের মান চেঞ্জ হয় না, বিয়োজন মাত্রার মান তো চেঞ্জ হতে পারে, ঠিক না? তাহলে তুমি প্রথম ক্লু থেকে কেপির মানটা বের করে ফেলবা, তো কেপির মান তো তুমি দ্বিতীয় ক্লুতে ইউজ করতে পারবা, কারণ চাপ চেঞ্জ করলে তো কেপি চেঞ্জ হয় না। বুঝতে পারছি? প্রথম ক্লুতে, প্রথম তার আগে যে ক্লুগুলো পাইছো, ওই ক্লুগুলো দিয়ে কেপির মান ইজিলি বের করা যাচ্ছে, এটা তুইও জানোস। তো কেপির মান যদি বের করা যায়, ওই কেপির মানটা এবার দ্বিতীয় ক্লুতে ইউজ করতে পারবে না, দ্বিতীয় চাপের ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বিয়োজন মাত্রার মানটা চেঞ্জ হয়ে যাবে, কেন চেঞ্জ হয়ে যাবে না? কেপির মান বের করার জন্য তোর মনে আছে আংশিক চাপ বের করা লাগে, আর আংশিক চাপ বের করার সময় মূল ভগ্নাংশে মোট চাপ বসানো লাগে। তুমি কিন্তু প্রথম ক্লুতে মোট চাপ 1 অ্যাটমসফিয়ার বসেছে, এবার কিন্তু 0.5 অ্যাটমসফিয়ার বসেছে, কিন্তু কেপির মানটা সেম থাকবে। আর 0.5 বসানোর কারণে এবার x এর মানটা বের করো, এবার এই সমীকরণে দাঁড় করা, এবার x এর মানটা বের করো। আশা করি অঙ্কটা বুঝতে পারছি না? এই যে এবার কেস 2 এর ক্ষেত্রে সেম বিক্রিয়া, সবই ঠিক আছে, শুধু আংশিক চাপগুলো বের করার সময় এখানে 0.5 গুণ হয়েছে। হ্যাঁ,
0.5 গুণ হয়ে সবার একটা একটা সমীকরণ দাঁড় করাইছি, হ্যাঁ, আংশিক চাপে। এবার সবার মান বসে, এবার কেপির মানটা বের করতেছি। যেখানে কেপি সমানটা আমরা জানি, এক্স এর মানগুলা বের করে ফেলতে হবে, এক্স এর মানটা। আর এক্স এর মানটা বের করে ফেলতে পারলে তখন বিয়োজন মাত্রাটাই আবার আগের নিয়মে বের করতে পারবে না, যে বিয়োজিত মূল সংখ্যা ডিভাইড বাই আদি মূল সংখ্যা ইনটু 100%। পারবি? কেপি গেছে শেষ, তাই এন্ড। এই অঙ্কগুলো নিজে হাতে প্র্যাকটিস করবি, সেকেন্ড টাইম হচ্ছে যে চোখ বুলাবি। আমার এখনো মনে আছে, এগুলো এগুলো বারবার প্র্যাকটিস করা তো পসিবল না, এগুলো পসিবল নাকি সারাক্ষণ ম্যাথ করা? ব্যাপারটা হচ্ছে তুই একবার দুইবার প্রথম প্রথম ম্যাথ করবি, আমি তো আগে একবার দুইবারই করছি, এরপর খালি চোখ বুলাইতাম এগুলোর উপর। হ্যাঁ, আর সারা কিছু 2 দিন পর পর পরীক্ষা হইতো, তো তো 2 দিন পরে পর পর আবার হচ্ছে যে এগুলো চোখ বুলানো লাগতো, এই চোখ বুলাইতে বুলাইতে অটোমেটিক এগুলো মুখস্থ হয়ে গেছে। কিন্তু প্রথমে করা লাগবে হাতে বসে। এবার হচ্ছে এসিড আর ক্ষারের তীব্রতা, এগুলো এই টপিকটা হচ্ছে এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এসিড, আচ্ছা, এসিড হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অক্সো অ্যাসিড আর একটা হচ্ছে হাইড্রো অ্যাসিড। অক্সো অ্যাসিড মানে কি, যে অ্যাসিড গুলোতে অক্সিজেন থাকবে, দেখ, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, হাইড্রোক্লোরো হাইপোক্লোরো অ্যাসিড, এটার নাম হচ্ছে হাইপোক্লোরো অ্যাসিড। হুম, তো দেখ, যে অ্যাসিড গুলোতে অক্সিজেন থাকবে এগুলাকে বলা হয় অক্সো অ্যাসিড। আর যে অ্যাসিড গুলোতে কোনো অক্সিজেন নাই, জাস্ট হাইড্রোজেন আছে, এগুলো হচ্ছে কি হাইড্রো অ্যাসিড। বুঝতে পারছি? তো এখান থেকে এমসিকিউ আসে, অবশ্যই আসে, 3 স্টার কিন্তু আমার মনে আছে এখন। হ্যাঁ, অক্সো অ্যাসিডের তীব্রতা, এই টাইপের এমসিকিউ গুলো আসে। অক্সো অ্যাসিডের তীব্রতা, অক্সো অ্যাসিডের তীব্রতা বোঝার আগে আমাদের কেন্দ্রীয় মূল হিসাব করা লাগবে। তোমার যদি এখন মুখের উপর প্রশ্ন মারি দিই KMnO4, এখানে কেন্দ্রীয় মূল কোনটা, তুমি বলে দিবা ম্যাঙ্গানিজ, তাই না? তো ম্যাঙ্গানিজ বলে দিবা, যে তুমি কেন বলবা, অনেকে এটার দিত যে কি, আগে ব্যাখ্যা দিত যে ম্যাঙ্গানিজ তো মাঝখানে আছে, মাঝখানে মাঝখানে আছে, সেজন্য এটা কেন্দ্রীয় মূলক। এটা কিন্তু সঠিক ব্যাখ্যা না। হুম, মাঝখানে নাও, মাঝখানে নাও থাকতে পারে, মাঝখানে নাও থাকতে পারে। তবে হ্যাঁ, এটা ঠিক যে 90% কেস মাঝখানেই থাকে। এইচএসসি তে এত কঠিন লেভেলে কিছু দিবে না। হুম, তো কিন্তু তাই বলে বোকা হয়ে যাবে না দ্বিতীয়বারে। হ্যাঁ, তাই আমরা একটু বুদ্ধি করে কি করতে হবে, জারণ সংখ্যা বের করতে হবে। তো যার জারণ মান সব থেকে বেশি সে কেন্দ্রীয় মূলক। জারণ মান কেমনে বের করতে আশা করি সবাই জানো। অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, একটা জারণ মান কিন্তু হিসাব করে একটার, চারটার না কিন্তু। অক্সিজেনের জারণ মান -2, চারটার হিসাব করা না কিন্তু, খেয়াল রাখিস। আর পটাশিয়ামের কত? +1। তুমি বেশি হলে ম্যাঙ্গানিজটা না জানতে পারো, কিন্তু বাকি দুইটা অবশ্যই জানবা। হ্যাঁ, তো ম্যাঙ্গানিজটা বের করে নিবা। ওভারঅল শূন্য হয় না, জারণ মান ওভারঅল শূন্য হয় না, ওভারঅল শূন্য। পটাশিয়াম হচ্ছে +1, ধরলাম ম্যাঙ্গানিজটা জানি না, এটা +x দিলাম। আর অক্সিজেনের একটার মান হচ্ছে -2 না, তাহলে -2 × 4, বুঝতে পারছি? তাহলে x এর মান আসবে +7। আর এখান থেকে তুমি ম্যাঙ্গানিজটা পেয়ে গেলা। তো যার মান সব থেকে বেশি সে হচ্ছে কি কেন্দ্রীয় মৌল। তাহলে যে যৌগে যে মৌলের জারণ সংখ্যা বেশি তাকে ওই যৌগের কেন্দ্রীয় মৌল বলে। এক্সেপশনাল, হাইড্রোজেন কখনো কেন্দ্রীয় মৌল হতে পারে না। ওকে, তাহলে পানি, তো এখন যদি তোকে জিজ্ঞেস করে পানি, এখানে কেন্দ্রীয় মৌল কোনটা, তুই চোখ বন্ধ করে বলে দিতে পারবি না অক্সিজেন। কারণ কেন, তুই তো জানো যে হাইড্রোজেন কখনো হইতে পারবে না, তাহলে তোর হিসাব করারও দরকার নেই। অক্সিজেন চোখ বন্ধ করে বলে দিবি। ওকে, কেন্দ্রীয় মৌল কেন হিসাব করা হয়েছে এখন বুঝবে। আমরা আমাদের মেইন টার্গেট হচ্ছে অক্সো অ্যাসিডের তীব্রতা হিসাব করা। হুম, এগুলো সবগুলো অক্সো অ্যাসিড না, সালফিউরিক অ্যাসিড, হাইপোক্লোরো অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তো আমরা কি করবো, এখানে কেন্দ্রীয় মৌল যেগুলো আছে না, ওই কেন্দ্রীয় মৌলগুলো জারণ মান বের করবো। ঠিক আছে, জারণ মান বের করা তো আশা করি জানোস, এগুলো দেখলে তো বুঝার কথা। জারণ মান বের করলে যার জারণ মান সব থেকে বেশি হবে, যার যে যে অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ মান সব থেকে বেশি হবে, সে সব থেকে তীব্র। যার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি হবে সে তত বেশি তীব্র হবে। তো এই তিনটার মধ্যে দেখা যাচ্ছে জারণ সংখ্যা বেশি, এই তিনটার মধ্যে দেখা যাচ্ছে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বেশি, সব থেকে বেশি +7 হচ্ছে যে হাইপোক্লোরো অ্যাসিডের, তাই না? হাইপোক্লোরো অ্যাসিডে ক্লোরিন হচ্ছে যে কেন্দ্রীয় মৌল হিসেবে কাজ করতেছে, আর এই অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা হচ্ছে বাকি দুইটা থেকে বেশি, তাহলে ও সব থেকে তীব্র।
তাহলে জিনিসটা এভাবে লেখা যায় না? এটা O4 হবে, এটা 7 দিয়ে দিছে, ঠিক আছে? এটা O4 হবে। বুঝতে পারছি জিনিসটা? এবার হচ্ছে জারণ মান যদি একই হয়ে যায়, যেমন নাইট্রিক অ্যাসিডে কেন্দ্রীয় মৌল হিসেবে কাজ করতেছে নাইট্রোজেন, আর ফসফরিক অ্যাসিডে কেন্দ্রীয় মৌল হিসেবে কাজ করতেছে ফসফরাস। আর নাইট্রোজেনের জারণ মান এখানে এই যৌগটাতে +5 আসতেছে, আর ফসফরাসেরও এই যৌগটাতে জারণ মান +5 আসতেছে। তাহলে কে কার থেকে তীব্র? তখন হিসাব করতে হবে কেন্দ্রীয় মৌলটার মধ্যে কার আকার ছোট। তখন কি হিসাব করতে হবে? কার আকার ছোট। তো যদি কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা সমান হয়ে যায়, তবে যার কেন্দ্রীয় মৌলের আকার ছোট হবে সে তত বেশি তীব্র হবে। তাহলে ফসফরাস আর নাইট্রোজেন দুইজনেই না, গ্রুপ 15 না? তাহলে গ্রুপ 15 কে কেমনে মনে রাখেন? নাফিস আছে আন্টির বাসায়। তাহলে গ্রুপ 15 তে প্রথমে আসে নাইট্রোজেন, তারপর ফসফরাস, আর্সেনিক। আর গ্রুপে উপর থেকে নিচে নামতে নামতে কি হয়? আকার বাড়ে না? কারণ কক্ষপথ বাড়তেছে। তাহলে এখানে ফসফরাসের আকার বড় নাইট্রোজেন থেকে। তাহলে কি হবে? আকার ছোট নাইট্রোজেনের, তার মানে নাইট্রিক অ্যাসিড কি? অধিক তীব্র। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। অ্যান্টিমনি এটার নাম কিন্তু অ্যান্টিমনি, সেজন্য আন্টি দিছে যে। এটা হ্যাজ বিন আবার অ্যান্টিমনি, এটা হচ্ছে বিসমাথ। হুম। তো প্রতিটা গ্রুপের জন্য এরকম ছন্দ আছে, লাগলে বলিস। হুম, সবগুলো দিছে না? যদিও লাগে না, বাট বেসিক আর কি। তারপর হচ্ছে যে তার মানে কি, অক্সিসিডের তীব্রতা হিসাব করে আমরা আশা করি বুঝে গেছি। লাস্ট একটা এক্সাম্পল দিই। এই যে এগুলো সবগুলো অক্সিসিড না, কারণ অক্সিজেন আছে। এখান থেকে জারণ সংখ্যা সব থেকে বেশি দেখা যাচ্ছে ওর, তারপর দেখা যাচ্ছে ওর। তার মানে এরা দুইজন হচ্ছে সব থেকে বেশি তীব্র। সবার আগে +7 একটা থাকবে, এরপর হচ্ছে কি 6 একটা থাকবে, এরপর এরা দুজন সমান। কিন্তু নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল নাইট্রোজেনের আকার ছোট হওয়াতে এরপর পরবর্তী তীব্রতা ও আসবে না, তারপর ও আসবে। বুঝতে পারছি? তারপর হচ্ছে হাইড্রাসিডের তীব্রতা। অক্সিজেনটা তো ক্লিয়ার নাকি? এবার হচ্ছে হাইড্রাসিডের তীব্রতা। হাইড্রাসিড এগুলো না, এগুলো তো দেখ সবগুলো অ্যানায়ন, আর হাইড্রোজেনটা কমন। অ্যানায়নের আকার যত, আমাকে বল। হাইড্রাসিডে তো তুমি এটা শিওর থাকো যে হাইড্রোজেন থাকবে, ঠিক না? কারণ অ্যাসিড না। তো এটা ধরো হাইড্রোজেন। এখন তুই আমাকে বল, এই হাইড্রোজেনের সাথে এত বড় একটা মৌল যুক্ত আছে। আরেকটা কেসে কি হয়েছে? এই হাইড্রোজেনের সাথে এতটুকু একটা মৌল যুক্ত আছে। হাইড্রোজেন কার থেকে বেশি তাড়াতাড়ি ছুটে যাবে? যেটা বড় সেটা না। কারণ কেন? বড়টার নিউক্লিয়াস থেকে হাইড্রোজেনটা অনেক অনেক দূরে, অনেক দূরে। তাহলে ওকে যে আকর্ষণ করে ধরে রাখবে এই পাওয়ারটা ওর থেকে কম কম্পেয়ার করলে, ঠিক না? তাহলে হাইড্রোজেনটা চুট করে ছুটে যাবে না? এখন হাইড্রোজেন তো পজিটিভ চার্জ, তার মানে এটা অ্যানায়ন হবে না। তার মানে অ্যানায়নের আকার যত বড় হবে সে অ্যাসিড বেশি বেশি তীব্র। কারণ কেন? হাইড্রোজেন ছুটা মানে কি? এটাই তো অ্যাসিড ধর্ম প্রকাশ পাওয়া, তাই না? হাইড্রোজেন ছুটা মানে কি? অ্যাসিডটা বিক্রিয়া শুরু করছে, তাই না? তার মানে এটা বেশি তীব্র হবে। তার মানে হাইড্রাসিডের ক্ষেত্রে অ্যানায়নের আকার যত বড় হবে সে বেশি তীব্র। আর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে কার কার কে কার আকার বড় কার ছোট এগুলো আশা করি বুঝানো লাগবে না। আয়োডিনের সব থেকে বড়, সেজন্য হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে সব থেকে তীব্র, এরপর সেকেন্ড ব্রোমিন, এরপর ক্লোরিন, এরপর ফ্লোরিন। তারপর হচ্ছে ক্ষারকের তীব্রতা। সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড, এখানে দেখ সবগুলো ওএইচ না? তো হ্যাঁ, এখন এর আগের বার হিসাব করছি অ্যানায়ন দিয়ে হাইড্রোসিটের, এবার হচ্ছে ক্ষারকের তীব্রতা হিসাব করতেছি। তাহলে ক্ষারকের এসিডের তীব্রতা যখন অ্যানায়ন নিয়ে হিসাব করা হয়, তাহলে ক্ষারকের তীব্রতা ক্যাটায়ন নিয়ে হিসাব করতে হবে। আর এখানে ওয়েজ গুলো কমন। এখন তুই আমার বল, ক্যাটায়নের আকার যত বড় হবে সেই ক্ষারক তত বেশি তীব্র হবে না? ওই সেম ব্যাখ্যা না? কারণ ক্যাটায়নটা যদি বড় হয় তাহলে কেন্দ্রের নিউক্লিয়াস দিয়ে ওকে টানতে কষ্ট হবে না? আর ক্যাটায়নের আকার যদি ছোট হয় খুব সহজে টেনে ফেলতে পারবে, তাই না? তার সাথে লাগানো কোনো একটা পরমাণুকে খুব সহজে টেনে দিতে পারবে।
আমরা তো চাচ্ছি খুব সহজে না টানুক, কারণ না টানলেই তো ও ছুটে যেতে পারবে, ছুটে দিলে তো কি বিক্রিয়া শুরু হবে, তাই না? বুঝতে পারছি আশা করি। তাহলে ক্যাটায়নের আকার যত বড় হবে সে তৎক্ষণাৎ তত বেশি তীব্র হবে। তো লিথিয়াম এখান থেকে আকার সব থেকে বড় ছোট কার, এটা কেমনি হিসাব করবো? দেখ, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ওরা একই একই গ্রুপে না? আবার ম্যাগনেসিয়াম হচ্ছে যে 3 নাম্বার সোডিয়ামের পাশে, আর ক্যালসিয়াম হচ্ছে পটাশিয়ামের পাশে, তাই না? তুই এখন দেখ, তুই আমাকে বল, উপর থেকে নিচে নামলে গ্রুপ মানে গ্রুপের উপর থেকে নিচে নামলে কক্ষপথ সংখ্যা বাড়ে না? তো কক্ষপথ সংখ্যা বাড়লে আমরা ইজিলি বলতে পারি সব থেকে বড় পটাশিয়াম, তাই না? আবার আমরা এটা জানি যে পর্যায় বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, কেন কেন ছোট হয়? কেন যে নিউক্লিয়াসের সংখ্যা ইয়া নিউক্লিয়াসের সংখ্যা না, প্রোটনের সংখ্যা বাড়ে, নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা বাড়ে। বুঝতে পারছি? তার মানে কি, সব এটা তো শিওর, তার মানে পটাশিয়াম সব থেকে আকারে বড়, তাই না? এরপর কি তুমি সোডিয়ামে যাবে না? পটাশিয়াম আকারে বড়, কিন্তু এরপর হচ্ছে ক্যালসিয়াম। কারণ কেন? ঠিক আছে, ক্যালসিয়াম পটাশিয়াম ওদের মধ্যে কম্পিটিশন লাগলে পটাশিয়াম আকারে বড়। হ্যাঁ, কিন্তু তুমি তো ক্যালসিয়ামকে সোডিয়ামের নিচে নামাই দিতে পারবে না, পারবা? সোডিয়ামের কক্ষপথ সংখ্যা তো 3, ক্যালসিয়ামের তো 4। বুঝতে পারছি? তাহলে সবার বড় পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর লিথিয়াম। হিসাবটা বুঝতে পারছি কিনা? কারণ পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। তাহলে ক্যাটায়ন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি ক্যাটায়ন আকার ছোট হোক। ছোট হলেই মানে কি, না সরি, আমরা চাচ্ছি বড় হোক, কারণ আমরা চাচ্ছি তীব্রতা হিসাব করতে। তো তীব্রতা হিসাব করলে ক্যাটায়ন আকার বড় হোক, তাহলে পটাশিয়ামের আকার বড়, তারপর ক্যালসিয়াম, তারপর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম, শেষ। বুঝতে পারছি আশা করি। এবার হচ্ছে কেপিকেসি নিয়ে ম্যাথ শেষ। এখন হচ্ছে কেপিকেসি আসতে পারে, নতুবা পানির আয়নিক গুণফল আসতে পারে। সমান ইম্পর্টেন্ট, সমান ইম্পর্টেন্ট। হুম। আমার পিসি তো অনেক স্বাদের একটা রান্না রান্নতেছে মনে হয়। স্যান্ডে তো আমি উড়ে যাচ্ছি। বিরিয়ানি রান্নতেছে মনে হয়। হুম, খিদা লাগিয়েছে স্যান্ড থেকে। আচ্ছা তাহলে দেখ, হ্যাঁ তুই কেমনে জানোস? হ্যাঁ, এটা তো সঠিক কথা। যদি আমি বাইরে বাইরে খাই ফেলি, আমার বাসায় 3 মাসে মাংস একবার হয়। হুম। আবার আমি যে পরিমাণ বাইরে খাবার খাই, যাদের বাসায় রেগুলার মাংস হয় ওদের থেকে মনে হয় বেশি আমি খাই। কারণ হচ্ছে আমি ফাস্ট ফুড বেশি খাই তো। ফাস্ট ফুডের মধ্যে তো মাংস অনেক, সব জায়গায় মাংস, চিজ, মাংস এগুলা। তো আমার মনে হয় মাংসের অভাব বাসায় থাকলে আসলে অ্যাকচুয়ালি অভাবে নেই মাংস নিয়ে। আচ্ছা তাহলে হচ্ছে পানির, হ্যাঁ, হ্যাঁ, না তখনও চুরি করে করে খাই ফেলতাম, বাসায় অর্ডার দিতাম, বাসায় অর্ডার দি হুম, তখনও খাইতাম। তখন চমক আমার প্রিয় ছিল, কিন্তু এখন আমি এটার 2 চোখে দেখতে পারি না। জৈব জগতে টিএনটি, টিএনটি কিভাবে বানায় যায় দেখোস নাই? বোমা আবিষ্কার, বোমা, বিস্ফোরক, এর চমকে মারতে হবে। ফুল ডাকাত হয়ে গেছে, ফুল ডাকাত এটা। কিভাবে যে মানুষের থেকে টাকা মারতেছে। আমার কথা হচ্ছে যে রেস্টুরেন্ট টাকা নেই আমি 2 ভাবে দেখছি। একটা হচ্ছে কুলসিতে গিয়ে প্রচুর টাকা, হ্যাঁ মানে এমনি ভাত, আমরা গেছিলাম, ও হ্যাঁ, ওখানে প্রচুর মানে হুদাই, যে জিনিস 300 টাকার জিনিস সেটা 600 টাকায় বেচতেছে এরকম। কিন্তু ওদের দাম নেওয়াটা মেনে নেওয়া যায়, কারণ হচ্ছে রেস্টুরেন্টের ডিজাইনের জন্য, ডেকোরেশনের জন্য। কারণ ডেকোরেশনের জন্য একটা টাকা নেয়, এমন নেই। চমক কিসের জন্য নিচ্ছে আমি এটা বুঝলাম না। চমকের থেকে চিলক সুন্দর। আমি ওই দিন যাই পুরা বক্স দিয়ে গেছি, থাক বাজি, জীবনে মাপ চাইছি, আমার আর হবে না এই ভুল।
তারপর আরেক ডাকাত দেখছি কাজীতরি থেকে সুপার মার্কেট একটা করছে না, অনেক বড় তো, একদম উপর তালার রুফটপ পর্যন্ত আছে তো। হুম হুম, পুরাটা ঘুরছস, পুরাটা ঘুরে উপরে উঠছস? ওটাও আজই দেখছি আরেক ডাকাত। ওটাতে নাকি খাবার হিসেব করা হয় গ্রামে, মানে কত গ্রাম আমি খাবার নিছি। হ্যাঁ, ৭,০০০ টাকা। আমি ওই দিন কালকে ৫৮৯ টাকা দিয়ে কি খাই আসছি আমি নিজেও জানি না। মানে খাই এসে বুঝলাম এই বাটির ওজনই তো ২০০ গ্রাম। হুম, না না, বাটির ওজনই আমি আলগায় দেখছি, এটা মিনিমাম ১৫০ গ্রাম হবে বাটির ওজনটা। তো ওদের বাটির ওজনই তো ফুরফুরে নিয়ে ফেলতেছে। ভুল করছি কালকে। আমিও ভাবছি প্রতি গ্রাম ৯৯ পয়সা। তাহলে আমি চিন্তা করতেছি ৯৯ পয়সা, এটা তো তাহলে একটা লাভ হইতে পারে। পরে না বুঝলাম ওদের ব্যবসাটা কোথায়। ৯৯ পয়সা মানে কি? ৯৯ পয়সা মানে হচ্ছে যে ১ টাকা, তাই না? ১০০ পয়সা ১ টাকা না? তো ১০০ পয়সা ১ টাকা। তো ওরা জানে যে ইজিলি গ্রাম এটা ২৫০ এর উপর আসবে। তো ২৫০ গ্রামের উপর থাকলে ২৫০ টাকা, যেখানে বাটির ওজনই হচ্ছে যে আর ১৫০ গ্রাম। প্রচুর। আবার যদি তুই ভুলে নিয়ে ফেলস, তুই তো হচ্ছে আরে ওজন মনে হয় এতটুকু হয় না, আমি আরেকটু নিই। আমি নিয়ে ফেললে তো মান সম্মানে লাগবে, তুই এটা আবার ঢেলে আসতে পারবি? টাকা দিয়ে ফেলতে হবে। মানে ডাকাত ডাকাত আমার একমাত্র মনের মনের মতন রেস্টুরেন্ট হচ্ছে যে বার্গারের জন্য বার্গারিটা, আর পিজ্জার জন্য তো অবশ্যই পিজ্জা বার্গ, কোনো সন্দেহ নেই। আর সুলতান ডাইন কাচ্চির জন্য। আর এছাড়া কোয়ালিটির জন্য, কাচ্চির কোয়ালিটি আছে। কিন্তু বাকিগুলোতে কুলসি টুলসি গুলো টাকা লস। পানির আইনিক গুণফল মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই আসবে। হ্যাঁ, হয় কেপিকেসি আসবে নতুবা পানি আইনিক গুণফল আসবে। টপিক দুইটা সেমই বলতে গেলে। হ্যাঁ, এখন পানিকে কিন্তু দুই ভাগে ভেঙে লেখা যায়। হ্যাঁ, এইচ টু ওকে ভেঙে এইচ প্লাস আর ওএইচ মাইনাসে লেখা যায়, এটা হচ্ছে আমরা জানি, তাই না? সেটা কমন সেন্স থেকে। আর এটা হচ্ছে ২ মোল পানিকে ভাঙলে হাইড্রোনিয়াম আয়ন H3O প্লাস প্লাস OH মাইনাস এভাবে লেখা যায়। এই জিনিসটা মুখস্থ। হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে মুখস্থ করতে হবে তোর একটু, যদি মনে না থাকে। কারণ ফার্স্টটা তো ইজিলি মনে থাকবে, এটা তো ইজিলি মনে থাকার কথা। আর সেকেন্ডটা হচ্ছে একটু মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে? এটা দিয়ে আমরা কোনো ম্যাথ করব না, এটাতে আমরা কোনোই ম্যাথ করব না, দরকার নেই। হুম, এই সূত্র এটা ভেঙে এই কারণে দেখাইলাম, কারণ আমাদের যে পানির আয়নিক গুণফলের সংজ্ঞাটা লিখতে বলে, ওই সংজ্ঞাটা এ বিক্রিয়ার উপর ভিত্তি করে করছে। ঠিক আছে, এটার উপর না। কিন্তু আমরা ম্যাথ করবো সবগুলো এটার উপর করে, শুধু সংজ্ঞাটা শেখার জন্য আমরা এটা দেখানো হয়েছে। হ্যাঁ, কারণ দেখ সংজ্ঞাটা কি বলে, হাইড্রোনিয়াম আয়ন, এই যে হাইড্রোনিয়াম আয়ন দেখছস, হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের সক্রিয় ভরের গুণফলকে পানির আয়নিক গুণফল বলে। বুঝতে পারছি? আচ্ছা, এখন সংজ্ঞাটা দাঁড় করানোর জন্য আমরা একটু ইয়ে শিখতেছি যে এই বিক্রিয়ার উপর যদি আমরা কেসি অ্যাপ্লাই করি, কি অ্যাপ্লাই করব? কেসি। তাহলে উৎপাদগুলোর সক্রিয় ভরের গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের সক্রিয় ভর, তাই না? সক্রিয় ভর বলতে বুঝিস তো মূল সংখ্যাটা পাওয়ার আকারে বসে যাবে ঘনমাত্রার উপর। এখন তুই আমাকে বলতো, এটা এই পাশে গেলে কে ইন্টু কে এস টু ও হোল স্কোয়ার হয় না? মানে স্কোয়ারটা উপরে থাকে না? এই যে এই দুইজনের গুণফল, সক্রিয় ভর এই দুইটা হাইড্রোনিয়াম আয়ন আর ওএইচ মাইনাস আয়নের সক্রিয় ভরের গুণফলকে আমরা বলতেছি পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল কিন্তু আবার কে না, বা কেসিটা না, কে এর সাথে যে আবার এটা গুণ হইছে, এটাকে বলতেছি আমরা পানির আয়নিক গুণফল। আমরা হয় সংখ্যাটা এখান থেকেও দিতে পারি, এটা দিয়েও দিতে পারি, কারণ এটা সমান তো এটাই, তাই না? বুঝতে পারছি কিনা? আরে
এটা হচ্ছে সাম্যধ্রুবক। এটা কি সাম্যধ্রুবক? এই সূত্রটা অ্যাপ্লাই করতে তো পারবি না? সাম্যধ্রুবক সমান এটা। এটাকে আমরা পানির আয়নিক গুণফল বলতেছি না। এটা যখন এদিকে গিয়ে গুণ আকারে চলে আসবে, সমান চিহ্ন ওই পাশে গিয়ে গুণ আকারে চলে আসবে, এটাকে আমরা পানির আয়নিক গুণফল বলতেছি। এটাকে আমরা পানির আয়নিক গুণফল বলতেছি। কারণ কেন এটাকে কেন আয়নিক গুণফল বলা হয়? কারণ দেখতো পানির দুইটা আয়ন এখানে গুণ আকারে গুণ হচ্ছে না? এই যে পানিটা ভেঙে এই দুইটা আয়ন তৈরি হয়েছে, তো পানিটা ভেঙেই তো এই দুইটা আয়ন তৈরি হয়েছে। তো এই দুইটা আয়নের সক্রিয় ভরের গুণফলটাকে আমরা বলতেছি পানির আয়নিক গুণফল। সেই জন্য এটাকে বলা হয়, যেহেতু দুইটা আয়নের সক্রিয় ভর গুণ হচ্ছে, সেজন্য এটাকে বলা হয় আয়নিক গুণফল। বুঝতে পারছি? এখানে যেটা খেয়াল রাখার বিষয়, যখন আমরা এই বিক্রিয়াটা ইউজ করব, তখন কে এর সাথে গুণ হচ্ছে H2O হোল স্কয়ার। H2O হোল স্কয়ার। যখন আমরা এই সূত্রটা ইউজ করব, এই বিক্রিয়াটা ইউজ করব, তখন কিন্তু H2O এর উপর কোনো হোল স্কয়ার টো স্কয়ার হবে না, কারণ এটা এক মোল। বুঝতে হবে? বুঝতে পারছি কিনা? জাস্ট এখন আমার এত কিছু লাগবে না ভাই, কথায় শর্টকাট। এটা জাস্ট কার জন্য? সংজ্ঞার জন্য। এবার আমরা মেইন কথায় আসি। হ্যাঁ, প্রথম বিক্রিয়াটা জন্য আমরা যদি সাম্যধ্রুবক ইউজ করি, এমন দেখাবে না? উৎপাদ দুইটার সক্রিয় ভরের গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের সমান। এবার H2 যদি এবার এখানে গুণ করি, K ইনটু H2O না? এইটা হচ্ছে পানির আয়নিক গুণফল। দেখ, এই ক্ষেত্রে কিন্তু পানির আয়নিক গুণফল আরেকটা, আবার এই ক্ষেত্রে আরেকটা আসছে। তাহলে তুই বলতে পার দুইটা তো অন্য দুই রকম হয়ে গেছে। দুইটা দুই রকম হয় না, আলটিমেটলি কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। এদিকে যেমন এটাতে চেঞ্জ আসছে, আবার এদিকেও চেঞ্জ আসছে, কিন্তু দেখছস? এদিকে এদিকে কিন্তু হাইড্রোনিয়াম আয়ন আর OH মাইনাস ছিল, আবার এদিকে হচ্ছে H প্লাস আর OH মাইনাস। সেটা আলটিমেটলি ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা ম্যাথ করবো এটা দিয়ে। তো এটাকে আমরা বলতেছি পানির আয়নিক গুণফল, যখন গুণ হয়ে গেছে পানির ঘনমাত্রাটা K এর সাথে। বুঝতে পারছি? ওকে। আর এই দুইটাকে একত্রে আমরা কি লিখতে পারি? এই যে এই দুইটাকে একত্রে আমরা কি লিখতে পারি? পানির আয়নিক গুণফল একত্রে আমরা এটাকে KW লিখতে পারি। তো আমাদেরকে এটা বের করতে বলবে না। এ সেট থেকে কোনো অঙ্ক করতে বলবে না, আমাদেরকে এ সেট থেকে অঙ্ক করতে বলবে। ঠিক আছে? এই সেট থেকে অঙ্ক করতে বলবে না। তো এই সেটকে আমরা শুরুতে কি ধরে নিব? KW। তো আমাদেরকে KW বের করতে বলবে। বুঝতে পারছি জিনিসটা? বুঝছস কিনা? ওকে। তাহলে এখন কিছু জিনিস মুখস্থ করতে হবে। 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানি KW হচ্ছে, KW কি আশা করি বুঝছো? KW হচ্ছে 10^14। এটা মনে রাখতে হবে 25°C তাপমাত্রায়। হ্যাঁ, আর হচ্ছে বইতে একটা চার্ট আছে। চার্ট বলতে অক্ষরপত্র বইতে একটা চার্ট আছে। 0°C তাপমাত্রায় KW এর মান কত? 5°তে কত, 20°তে কত, 25°তে কত, 50°তে কত, 100°তে কত। ওই চার্টটা একটু জাস্ট এমসিকিউর জন্য মুখস্থ করতে হবে। ঠিক আছে? ওকে। তাহলে KW সমান আমরা এটাও লিখতে পারি, আবার এটাও লিখতে পারি না? এটা কখন ইউজ করবো? এটা সংজ্ঞার জন্য, এই যে পানি আয়নিক গুণফলের সংজ্ঞা প্রদানের সময়। আর এটা হচ্ছে কি ম্যাথ ইউজ কর। যাক, বেঁচে গেছস না? সহজটা কিন্তু ম্যাথ ইউজ করতেছি, কঠিনটা না। তাহলে H2O ভেঙে H প্লাস আর OH মাইনাস হয়েছে। H2 ঘনমাত্রা যদি S হয়, তাহলে S মোল থেকে S ঘনমাত্রা থেকে S ঘনমাত্রা তৈরি হবে না, কারণ 1 মোল থেকে 1 মোল 1 মোল। ঠিক না? কারণ 1 মোল পানি থেকে 1 মোল হাইড্রোজেন আয়ন আর 1 মোল OH মাইনাস তৈরি হচ্ছে। তাহলে S ঘনমাত্রা থেকে S ঘনমাত্রা H প্লাস আর S ঘনমাত্রা OH মাইনাস তৈরি হবে। ওকে। তাহলে এখন আমাকে বলতো এই লাইনটা লেখা যায় কিনা? H প্লাস এর ঘনমাত্রা যায়, OH মাইনাস আয়নের ঘনমাত্রা যায়, তার মানে S, তাই না? এখন KW সমান আমরা এটা জানি না, H প্লাস ইনটু OH মাইনাস আয়নের ঘনমাত্রা। এখন আমরা এখানে দুইটাকে H প্লাস বানিয়ে দিতে পারি, কারণ OH মাইনাস আয়নের ঘনমাত্রাকে H প্লাসও লেখা যাচ্ছে না। আমরা জাস্ট কিছু একটা দাঁড় করাবার ট্রাই করতেছি সেজন্য। হ্যাঁ, কারণ তোর মাথায় প্রশ্ন আসতে পারে এটা ইউজ করলে লাভটা কি হলো, মান তো সমানই। ঠিক আছে? আমরা জাস্ট কিছু একটা দাঁড় করানোর ট্রাই করতেছি। হুম। তাহলে আমরা হয় OH মাইনাসটাকে H প্লাস কনভার্ট করতে পারতাম, আবার H প্লাসটাকে OH মাইনাসে কনভার্ট করতে পারতাম। ঠিক আছে? জাস্ট আমরা এটা দাঁড় করাতে চাচ্ছি যে পানি আয়নিক গুণফলে 25°C তাপমাত্রা যদি KW সমান 10^14 হয়, হ্যাঁ, এই 10^14টাতে নিশ্চয়ই ওর কিছু অবদান আছে, এই দুইটা গুণ করে তো 10^14 হয়েছে, তাই না? মানে আয়নিক গুণফল মানে কি? এই আয়ন দ্বয়ের সক্রিয় ভরের গুণফল না? তো একটা সক্রিয় ভর কত সেটা বের করতে যাচ্ছি।
একটা। তো আমরা যে কোনো OH মাইনাস দিয়ে করতে পারতাম, H প্লাস দিয়ে করতে পারতাম। বুঝতে পারছি? কারণ ২ টা তো মান তো সমান। তো H প্লাস এটা বের করা মানে OH মাইনাস এর আয়নটা বের করে ফেলা। তাই না? আমরা যেকোনো একটা সক্রিয় ভর বের করতে যাচ্ছি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে। তাহলে H প্লাস স্কয়ার হয়ে যাবে না? 10^14। তাহলে স্কয়ারটা এখানে গেলে পাওয়ার যেটা থাকে এটা অর্ধেক হয়ে যায় না? 10^7 হয়ে যাবে। তার মানে পানির আয়নিক গুণফল হচ্ছে H প্লাস আর OH মাইনাস আয়নের সক্রিয় ভরের গুণফল সমান। তার মানে H প্লাস এর সক্রিয় ভর কত? 10^7। তার মানে OH মাইনাস আয়নের সক্রিয় ভর 10^7 ই হবে। এই দুইটা গুণ করে 10^14 হইছে। বুঝতে পারছি? জাস্ট একটা ইয়া বের করা। এটাও আসে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় H প্লাস এর ইয়া কত? সক্রিয় ভর কত? 10/7। OH মাইনাস এর কত? 10/7। তার মানে এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KW এর মান এটা 10/14 আর H প্লাস আর OH মাইনাস এদের হচ্ছে 10/7 করে। হুম। ঠিক সেম ভাবে আমরা যদি হাইড্রোনিয়াম আয়নেরটা হিসাব করি, হাইড্রোনিয়াম আয়নের 10/7 আসবে না? কারণ আলটিমেটলি তো KW এর মান এখানেও 10/14 এখানেও 10/14, তাই না? তাহলে এটাও 10/7 আসবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি মুখস্থ। আর কিছু জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। পিএস সমান হচ্ছে মাইনাস লগারিদম H প্লাস এর ঘনমাত্রা, POH হচ্ছে মাইনাস লগারিদম OH এর ঘনমাত্রা। হ্যাঁ, আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, পিএইচ এর মান আর POH এর মান যোগ করলে কত হয়? 14 হয়। এটা কি বুঝাই দেওয়ার দরকার আছে কেমনে 14 হয়? ডাইরেক্ট মুখস্থ রাখতে পারোস, আসবে না কেমনে 14 হয়, বাট তাও দেখানো আছে মনে হয়, দেখানো আছে দেখছস? H প্লাস আর OH মাইনাস এর আয়নের ঘনমাত্রার গুণফল হচ্ছে 10/14। তো 10 টা যদি এদিকে যায় লগ হয়ে যায় না? ওই যে মনে আছে ln x y, লনটা ওখানে গেলে e টু দি পাওয়ার y যায়, আর লগটা যদি সমান চিহ্ন এই পাশে যায় 10 টু দি পাওয়ার ইয়া হয়ে যায় না? এখন 10 টাকে আমরা এই পাশে পাঠাচ্ছি, তাহলে এটা লগ হয়ে যাবে না? আর এটা -14 হয়ে যাবে। তো লগ ইনটু এটা যেহেতু গুণ আকার আছে এটা প্লাস হয়ে যাবে, লগ লগারিদম এটা প্লাস লগারিদম এটা। তো উভয় ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস লগারিদম H প্লাস এর ঘনমাত্রা মাইনাস লগারিদম OH মাইনাস এর ঘনমাত্রা, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 14 হয়ে যাবে। আর মাইনাস লগারিদম H প্লাস কি বলে? PH না? আর মাইনাস লগারিদম OH কে কি বলে? POH না? তাহলে PH প্লাস POH সমান 14। শেষ। তারপর হচ্ছে এই পিএইচ স্কেল যেটা তুই আজকে ভুল করছিস। 0 থেকে 3 হচ্ছে সবল অ্যাসিড, 3 থেকে 7 হচ্ছে দুর্বল অ্যাসিড, আর 7 হচ্ছে নিউট্রাল পয়েন্ট, 7 থেকে 10 হচ্ছে দুর্বল ক্ষার, 10 থেকে 14 হচ্ছে সবল ক্ষার। পিএইচ এর মান যত কমে অ্যাসিড তত তীব্র হয়, আর পিএইচ এর মান যত বাড়ে ক্ষার তত তীব্র হয়। এই স্কেলটা কিন্তু আজীবন মনে রাখতে হবে, টাইট্রেশন করার ক্ষেত্রে কাজে লাগে। তারপর হচ্ছে যে আমার কলম গেল কই? হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা আমি আগে বুঝতাম না। তীব্র তড়িৎ বিশ্লেষক আর মৃদু তড়িৎ বিশ্লেষক আমি বুঝতাম না বলে এটা কঠিন না জানা, এটা অনেক ইজি জিনিস। যারা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষক ওদের পিএইচ মান আমরা ইজিলি বের করে ফেলতে পারি। পিএইচ সমান মাইনাস লগারিদম ডেল H প্লাস এর ঘনমাত্রা শেষ। এই সূত্র দিয়ে আমরা ইজিলি তীব্র তড়িৎ বিশ্লেষকদের কি বের করে ফেলতে পারি? পিএইচ এর মান বের করে ফেলতে পারি। কিন্তু যারা মৃদু তড়িৎ বিশ্লেষক ওদের মানটা আমরা কখনো, ওদের পিএইচ বের করতে বললে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো না। বুঝতে পারছি? যারা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষক ওদের পিএইচ বের করতে বলে আমরা এই সূত্রটি ইউজ করতে পারবো না। আমাদেরকে আগে অজওয়াল্ডের লঘুকরণ সূত্র ইউজ করতে হবে। অজওয়াল্ডের লঘুকরণ সূত্র ইউজ করার পর এরপর পিএইচ বসাইতে হবে। অজওয়াল্ডের লঘুকরণ সূত্র ইউজ করে আগে H প্লাস এর ঘনমাত্রাটা আগে প্রপারলি বের করে নিতে হবে, তারপর হচ্ছে পিএইচটা বসাইতে হবে। বুঝতে পারছি? মৃদু তড়িৎ বিশ্লেষকদের ক্ষেত্রে আমরা সরাসরি এই সূত্রটা ইউজ করতে পারবো না। এমন কথা হচ্ছে হোয়াট ইজ অজওয়াল্ডের লঘুকরণ সূত্র? হ্যাঁ, অজওয়াল্ডের লঘুকরণ সূত্রটা আজকে পড়াই দিয়ে আসছিলাম, কিন্তু আজকে পড়াবো না, এটা কালকে। হ্যাঁ, আগে হচ্ছে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষক কারা আর মৃদু তড়িৎ বিশ্লেষক কারা এটা চেনা লাগবে, তাই না? তীব্র তড়িৎ বিশ্লেষক কারা এটা বোঝা যাচ্ছে তীব্র, তার মানে কি যে সকল তড়িৎ বিশ্লেষক দ্রবণের 95 থেকে 98% কি বিয়োজিত হয়ে যায়। হ্যাঁ, তাদের হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষক বলে। বিয়োজিত হয়ে যায় মানে কি বেশি পরিমাণ খরচ হয়ে যাচ্ছে। তো এটাই তো তীব্রতার লক্ষণ, তাই না? বেশি পরিমাণ খরচ হচ্ছে মানে কি বেশি পরিমাণ বিক্রিয়া করে ফেলতেছে, তাই না? তো সংজ্ঞাটা মুখস্থ রাখতে হবে, প্লাস হচ্ছে তীব্র অ্যাসিড গুলো মনে রাখতে হবে। তীব্র অ্যাসিড হচ্ছে HCl, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তীব্র ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেরিলিয়াম হাইড্রোক্সাইড। তীব্র লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আর মৃদু তড়িৎ বিশ্লেষণ হচ্ছে ভেরি গুড।
আর মৃদু তড়িৎ বিশ্লেষণ হচ্ছে যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে 0 থেকে 5% পর্যন্ত বিয়োজিত হতে পারে তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলে। মানে অনেক কম, তাই না? মৃদু অ্যাসিড হচ্ছে ভিনেগার, ভিনেগার বলতেছি, এটা তো ভিনেগার না। এটাকে কি বলে বলতো? এটাকে বলা হয় মিথানোয়িক অ্যাসিড, কারণ কার্বন তো একটা। মিথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার। হ্যাঁ, তারপর হচ্ছে কি, এটা হচ্ছে কি আর হবে আর কি, হেক্সানোয়িক অ্যাসিড না, নাকি হ্যাপটানোয়িক? হ্যাপটানোয়িক, কারণ এখানে 6টা, এটা হ্যাপটানোয়িক। তো দিছে আর কি। মৃদু ক্ষার হচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড। হ্যাঁ, তাও হচ্ছে মৃদু লবণ হচ্ছে এগুলা। ওকে, তার মধ্যে এই দুইটা হচ্ছে মনে রাখতে হবে, যেগুলো স্টার্ট দিছে একটু বেশি আর কি। এই দুইটা দিয়ে ম্যাথ আসে। এমন কথা হচ্ছে এগুলো মনে রাখা ভালো, এইগুলো মনে রাখতেও হবে। কেন মনে রাখতে হবে? এগুলো টাইট্রেশনের কাজে লাগবে, সেই জন্য, ঠিক না? চ্যাপ্টার চ্যাপ্টার 3-তে কাজে লাগবে। কিন্তু এই চ্যাপ্টারের জন্য এগুলো চাইলে তুমি মনে যদি নাও রাখতে পারো, তুমি একটু কমন সেন্স থেকে ম্যাথ করে ফেলতে পারবা। কারণ প্রশ্নের মধ্যে যদি কে এ, কে বি এই দুইটা ওয়ার্ড ইউজ থাকে, তার মানে বুঝে যাবে এগুলো মৃদু তড়িৎ বিশ্লেষণ। এই দুইটা ইউজ না থাকলে তীব্র তড়িৎ বিশ্লেষণ শেষ। হ্যাঁ, হোয়াট ইজ কে এ আর হোয়াট ইজ কে বি? সাম্যধ্রুবক বের করা তো জানো, সাম্যধ্রুবক কি জিনিস? তো এসিড যখন বিয়োজন হয়, ওই এসিডের বিয়োজন বিক্রিয়া সাম্যধ্রুবক বের করা হচ্ছে কে এ, আর ক্ষারের বিয়োজন বিক্রিয়ার সাম্যধ্রুবক বের করা হচ্ছে কে বি। তো ওগুলো এখনো দেখায়নি, যখন আসবো তখন। এখন কয়েকটা অঙ্ক, সিম্পল অঙ্ক করে নিই। সালফিউরিক অ্যাসিড, যেহেতু কে এ কে বির কথা বলা নেই, তার মানে কি এটা তীব্র, তীব্র অ্যাসিড, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই না? তীব্র অ্যাসিড। তো তীব্র অ্যাসিড যখন জেনে গেছো, তখন পিএইচ মান বের করার কোনো ব্যাপার, শুধু সূত্র এটাই, মাইনাস লগারিদম আর এইচ প্লাস। হ্যাঁ, তবে বিক্রিয়াটা লিখতে হবে। দেখ, সালফিউরিক অ্যাসিড থেকে এক মোল থেকে 2 মোল এইচ প্লাস তৈরি হচ্ছে, তাই না? তাহলে এস ঘনমাত্রা যদি হয়, ও 2s ঘনমাত্রা হবে না? তো এখানে 0.02 তো এস এর মান দেওয়া আছে, তাহলে 2s এর মান কত হবে? 2s, 2 ইন্টু এত। আর সূত্র তো এটা। আর পিএইচ এর সূত্রে আমরা এইচ প্লাস এর ঘনমাত্রা ইউজ করেছি, এইচ প্লাস এর ঘনমাত্রা ইউজ করি, আমরা বাকিদের ঘনমাত্রা ইউজ করি না। তো এইচ প্লাস এর ঘনমাত্রা কত হবে? 2s না, 2 ইন্টু এটা হবে আর কি। তাহলে এবার ক্যালকুলেটর বসাইতাম, মান যেটা আসে এটা। বুঝছিস কিনা বল? তারপর হচ্ছে কি, এটা 1/7m সেম কথা না? m/7 যে কত, 1/7m সেম কথা না? 1/7m, এই যে, তাই এই যে 1/7m। তাহলে এটা হচ্ছে ঘনমাত্রা এস এর মান দেওয়া আছে। আমাদেরকে বলছে বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পিএইচ কত। তো মানে এইচ প্লাস এর ঘনমাত্রা দেখি। তো এটা যখন ভেঙে যায় তখন বেরিলিয়াম 2 প্লাস আর ওএইচ মাইনাস তৈরি হয়। এটা 2 মোল তৈরি হবে। এগুলো তো বাচ্চাদের সমতাকরণ, ঠিক না? এখানে 2 দেওয়া আছে না? তাহলে এটা 2s পরিমাণ হবে। এটা s হলে এটা 2s হবে। তাহলে 2s কত? s এর মান যদি 1/7 হয়, তাহলে 2s এর মান কত হবে? 2 * 1/7। কিন্তু এটা কিসের মান বের হবে? OH মাইনাস আয়ন ইউজ করতে হবে না, POH বের হবে। এটা কি বের হবে? POH। আমাদেরকে বের করতে হচ্ছে পিএইচ। তাহলে আমরা কি জানি, একটা সূত্র শিখছি না, পিএইচ প্লাস POH সমান 14। তো তুমি এখানে পিএইচ এর মান পেয়ে গেছো। এখন এটাকে এই পাশে পাঠিয়ে দিলে মাইনাস POH হবে। তো এখান থেকে পিএইচ এর মান পেয়ে যাচ্ছ না? এগুলো ইজি ইজি অঙ্ক। হুম, ব্যাপারটা হচ্ছে যখন দুর্বল অ্যাসিড হবে, দুর্বল ক্ষার হবে, তখন হচ্ছে পিএইচ এর মান সরাসরি এগুলো ইউজ করা যাবে না। তখন হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আগে ইউজ করতে হবে। এটা কালকে পড়াবো। তো এটা তো পারবি, এটা তো একদম ইজি, একদম ইজি। 1 মোল থেকে 1 মোলই তৈরি হচ্ছে। তাহলে এটার ঘনমাত্রা এস হলে এটারও ঘনমাত্রা এস, তারপর শেষ বসায় মান বসাই দিবি, শেষ আনসার। পারবি না? তাহলে মনে হয় আজকে মনে হয় আর নেই। হ্যাঁ, আর নেই। বুঝতে পারছি।